Assalamu alaikum. Hello viewers. Welcome to my Bankers Learning Academy. This is Muhammad Abdul Salam. He is a practitioner banker as well as the academician. However, as of today I would like to discuss or make a video on the topics on open account trades or sales in a cross-border trade. First of all, I would like to clarify the significance of this topics as a banker. This topic is benefited for the practitioner banker who is working in the foreign exchange and trade finance department, and the banker also who is interested to appear as the banking diploma, the examination, that means IBB examination on trade finance and foreign exchange module. And it's also very much benefited for the person who is interested to develop the career as a commercial of a corporate bodies. However, now I would like to my point. First of all, I would like to say that open account payment method is a very powerful tool that can help to business grow by increasing trade opportunities and improving the relationship with the customers. And let's learn how to successfully implement this payment method and reap the benefits. This is a very significant to learn these topics. আমি এখন বলতে চাচ্ছি যে ক্রস বর্ডার ট্রেডে ওপেন অ্যাকাউন্ট সেলস বলতে আমরা কি বুঝি। সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে একটু কথা বলতে চাই যে আমরা ক্রস বর্ডার বা ট্রেডের মূল উইং হচ্ছে দুইটা, একটা হলো এক্সপোর্ট, একটা হলো ইম্পোর্ট। একজন এক্সপোর্টার ফার্স্ট অফ অল ডেলিভার the or shipment the goods in favor to the exporter, and whenever importer receives the goods from the exporter, they are create an obligation of a importer to pay to the exporter. So he has to arrange the system to make a payment to the exporter. এবং যেহেতু দুজন দুই কান্ট্রিতে থাকে, দুই কান্ট্রি একজন এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুই কান্ট্রি হওয়ার কারণে দুজনের কারেন্সি কিন্তু ভিন্ন হয়ে থাকে, যার ফলে তাদেরকে ওয়ান কারেন্সি কনভার্ট টু আনাদার কারেন্সিতে করে তারপরে এটাকে পাঠানো হয়। এবং এই কারেন্সি কনভার্সন, ওয়ান কারেন্সি কনভার্সন টু আনাদার কারেন্সি ইজ দ্য প্রসেস ইজ নোন অ্যাজ দ্য মানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, দ্যাট মিনস ফরেন এক্সচেঞ্জ। এবং ইন্টারন্যাশনাল ট্রেডে এই ফরেন কারেন্সি পেমেন্ট করা পেমেন্ট মেথড হিসেবে চারটি মেথডই প্রসিদ্ধ আছে। মেথড চারটে কি? মেথড চারটে হলো যে ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন এবং ডকুমেন্টারি ক্রেডিট। আমি এই চারটা পেমেন্ট মেথড নিয়ে আমার অন্য একটা ভিডিওতে আলোচনা করা আছে, বিস্তারিত আলোচনা, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্পেশালি আজকে আমরা ক্রস বর্ডার ট্রানজেকশনে ওপেন অ্যাকাউন্টের গুরুত্ব এবং ওপেন অ্যাকাউন্টের কিভাবে এই পেমেন্টটা ডান হয় বা কন্ডাক্ট হয়ে থাকে সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা আসতেছি যে ওপেন অ্যাকাউন্টে, তার মানে আমরা মধ্যে পেলাম হচ্ছে পেমেন্ট। যাই হোক, আমরা স্পেশালি আজকের যে ভিডিও সেটা আমরা এই চারটে যে পেমেন্ট মেথড আমরা আলোচনা করলাম, তাদের সুবিধা অসুবিধা, তাদের যে লিগ্যাল সেট আপ, তাদের অ্যাভেলেবিলিটি এবং কোনটা বেশি বাংলাদেশের আসপেক্টে বেশি বড় হয় সেটার একটা ডাটাবেস আমরা আলোচনা করলাম। এখন আমরা মূলত আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ওপেন অ্যাকাউন্টে সেলস বা ওপেন অ্যাকাউন্ট ক্রস বর্ডার ট্রানজেকশন, ওপেন অ্যাকাউন্ট সেলস এর বিষয়ে আমরা বিস্তারিত এবং এটার টোটাল সুবিধা অসুবিধার প্রসিডিউর কি সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং বাংলাদেশে এটা আদৌ প্রয়োজন আছে কিনা, বাংলাদেশে এটা কতটা ঝুঁকিপূর্ণ, অথবা এটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশে কি ধরনের পদক্ষেপ নিয়ে আছে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আসতেছি যে ওপেন অ্যাকাউন্ট সেলস বলতে কি বুঝি। খুব ভেরি সিম্পল ভাবে যদি আমরা বলি, ওপেন অ্যাকাউন্ট সেলস মিনস হচ্ছে দ্য সেলার শিপস অর দ্য গুডস ফার্স্ট। প্রথমে সেলার গুড ফার্স্ট করবে, দেন দি বায়ার দ্য মেক দ্য পেমেন্ট আফটার রিসিভিং দ্য গুডস। Goods have been received having some distinct feature. এখানে
এই পেমেন্ট মেথডের কিছু মানে স্পেসিফিক কিছু কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর আমরা কথা বলবো। বৈশিষ্ট্যগুলো কি, যে দিস মেথড ইজ ইউজড বিটুইন দ্য কোম্পানিজ হ্যাভিং দ্য লং টার্ম established ট্রেডিং রিলেশন। একজন এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে খুব ট্রাস্টেড হয়, এবং তারা যদি একে অপরের সাথে লং টার্ম বিজনেস রিলেশন থাকে তাদের মধ্যে এই পদ্ধতিটা হয়। এটা একটা বৈশিষ্ট্য। একদম আননোন বা নিউ রিলেশনের ভিত্তিতে ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজেকশন করে রিস্কি, এবং সেখানে কিন্তু এবং কমনলি এই মেথডটা ইউরোপ এবং ইউএসএ তে এটা বেশি হয়ে থাকে। আমাদের বাংলাদেশের আসপেক্টে কিন্তু এটা এখনো কিন্তু এটা কিন্তু লিগ্যাল সেট আপ নাই বা অ্যালাউ করা হয় না। ইট ইজ সিম্পল টু অপারেশন অ্যান্ড লো কস্ট। এবং এখান থেকে কি হয়, একজন এক্সপোর্টার ইজিলি ইম্পোর্টারের ফেভারে গুডস দেয়, এবং আফটার ডিউ ডেটে ইম্পোর্টার গুডস পাওয়ার পরে ডিউ ডেটে তার পেমেন্টটা দেয়। এখানে কিন্তু ফর্মালিটিস কম, কস্ট কম, এটা কিন্তু তার একটা সুবিধাজনক দিক। অ্যাট্রাকটিভ টু দ্য বায়ার বিকজ অফ দ্য অপরচুনিটি টু পেমেন্ট দ্য গুডস। এখানে এটা বায়ারের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে একজন বায়ার তার গুডস রিসিভ করে এক্সামিনেশন করে তারপরে যদি সে স্যাটিসফাইড হয়, দেন সে কি করবে, এই পণ্য রিসিভ করবে এবং এই পণ্যের এগেইনস্টে সে তখন পেমেন্ট দিবে। ফিজিক্যালি প্রায়োর টু দ্য ইফেক্ট মেথড, যেটা ফিজিক্যালি কিন্তু বেশ একটা ইফেক্টিভ মেথড। তারপরে সেলার হ্যাভ নো স্ক্রুটিনি অফ দ্য পেমেন্ট ডিফারেন্ট আপন দ্য এন্টায়ারলি, এবং সেলারের এখানে কিন্তু কোনো স্ক্রুটিনি করার প্রয়োজন হয় না, পেমেন্টের ডিফারেন্ট এন্টায়ারলি। তারপরে যে বায়ার ক্যারিড অর্ডিনেন্স এবং গুড ফেইথ এখানে ভেরি সিগনিফিকেন্ট। একজন এক্সপোর্টার তখনই বাকিতে পণ্য ইম্পোর্টারকে দিবে যার ক্রেডিট অর্ডিনেন্স ইজ ভেরি কি করব মানে সাউন্ড, এবং তার গুড ফেইথে সেই কাজটা করবে। ব্যাংকস অনলি ইনভলভ ইন ট্রান্সফার অফ দ্য, এখানে ব্যাংকের কিন্তু ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট নেই, এবং দায় দায়িত্ব নাই, ব্যাংকার শুধু ইনভলভমেন্ট থাকবে এর ফান্ডটা ট্রান্সফারের ক্ষেত্রে, যে লিগ্যাল চ্যানেল হিসেবে ব্যাংকিং সিস্টেমটা ব্যবহার করে থাকবে তারা। এরপরে আমরা বলতেছি যে এখানে একটা ভেরি সিগনিফিকেন্ট বিষয় হলো, এখানে একটা ভেরি সিগনিফিকেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট সিকিউরড বাই দ্য ইন্টারন্যাশনাল। এই যে একটা ঝুঁকি আছে যে একজন এক্সপোর্টার পণ্য ক্রেডিট ইম্পোর্টারের ফেভারে দেবে, এবং ইম্পোর্টার রিসিভ দ্য গুডস দেন whenever he satisfied, এবং আফটার এ certain period of time whenever the due date comes, then the importer make a payment to the exporter। a series of risks কিন্তু এক্সপোর্টারের জন্য থাকে। এই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আরো দুইটা সিস্টেম আমাদেরকে সহায়তা করে থাকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপেন অ্যাকাউন্টটা যদি আন্ডার ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং, অথবা যদি পেমেন্ট গ্যারান্টি অথবা এসবিএলসি পেমেন্ট গ্যারান্টি, অথবা যদি এসবিএলসি পেমেন্ট গ্যারান্টি অথবা এসবিএলসি কে এগেইনস্টে যদি এটা করা হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু এক্সপোর্টারের জন্য অনেকটা ঝুঁকি কমে যায়। এবং এখানে এসবিএলসি হবে, এই এসবিএলসি এই তিনটা জিনিস যদি ফলো করা হয়, তাহলে কি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং অথবা ওপেন অথবা পেমেন্ট গ্যারান্টি অথবা পেমেন্ট এসবিএলসি যদি এগেইনস্টে যদি আন্ডারটেকেন না ইম্পোর্টারের পক্ষ থেকে, এক্সপোর্টার দেন যদি পণ্য যদি সাপ্লাই করে থাকে, তাহলে কিন্তু তার এই পেমেন্টের জন্য ব্যাংকার কিন্তু এক ধরনের যিনি ফ্যাক্টর, যিনি গ্যারান্টর, যিনি এসবিএলসি ইস্যুয়ার, তার কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি সে কিন্তু এটা বহন করবে। হাউএভার আমি এখন আসতেছি যে এই যে একজন একটা ওপেন অ্যাকাউন্ট সিস্টেমের ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডের সুবিধাগুলো কি, অ্যাডভান্টেজ গুলো কি বা বেনিফিট গুলো কি, সেটা আমরা একটু কথা বলবো। প্রথম আমরা একটু বেনিফিট ইতিমধ্যে আলোচনা করছি, তারপর আমরা একটু সামারি আকারে যদি বলি, তাহলে প্রথমে হচ্ছে যে এটা একটা ইমপ্রুভ দ্য কাস্টমার রিলেশন, অর্থাৎ এক্সপোর্টার ইম্পোর্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা রিলেশন। আমরা বলছি যে একটা লং টার্ম যদি একটা রিলেশন, বিজনেস রিলেশন তৈরি হয়, একজন এক্সপোর্টার ইম্পোর্টার যদি একে অপরের প্রতি ট্রাস্টেড হয়, সেই ক্ষেত্রে শুধু ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটা ব্যবহার করা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারপরে ঝুঁকিটা কম হবে। তার মানে কি হলো, বাই অফারিং ইউর কাস্টমার দি অপশন টু বাই অন এ ক্রেডিট, you demonstrate trust in their ability to pay, which can increase their loyalty and strengthen the relationship is very significant. দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো কি, এখানে রিডিউস দ্য কস্ট এন্ড টাইম এবং কস্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এখানে মানে ফর্মালিটিস কম, এখানে ব্যাংকিং কস্ট কম, এখানে বিভিন্ন রকম ফি দেওয়ার চার্জ কম দিতে হয়, এটা কিন্তু ক্রস বর্ডার ট্রানজেকশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সবসময় বিজনেসের মূল প্রিন্সিপাল হচ্ছে যে বাই লো, আমরা সবসময় বিজনেস প্রিন্সিপাল যেটা ফলো করা হয় সেটা হচ্ছে যে বাই
লো সেল হাই। আমরা যদি যত কমে কিনতে পারবো এবং সেল করার সময় যত বেশি বিক্রি করতে পারবো, সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা তত বেশি হবে। তাহলে বিজনেসের এই প্রিন্সিপাল অনুযায়ী যদি আমরা ওপেন অ্যাকাউন্টে পেমেন্ট দিই, তাহলে এখানে বিভিন্ন রকমের কস্টিং কম হয়, যার ফলে আমাদের একটা পণ্য আমি কম দামে কিনতে পারি। কম দামে কিনে যদি আমি বেশি দামে বিক্রি করি, তাহলে প্রফিট বেশি হবে। অথবা যদি আমি কম দামে কিনে যদি সেই রেশিও অনুযায়ী যদি আমি পণ্যের যদি মানে সেলিং রেটটা যদি কমায়, তাহলে পণ্য কিন্তু মার্কেটে আমার পণ্যটা পপুলার হবে বা সেলস বেশি হবে। সেলস রিটার্নের কাজ, সেলস যেহেতু প্রফিট বেশি হবে, সেল প্রফিট থেকে আমাদের মানে প্রফিট মার্জিন বেড়ে যাবে। এটা কিন্তু another very important for a business. তাহলে with the open account payment method, the buyer and the seller agree on the transaction without having to go through the time consuming process of the creating and approving the purchase order, তারপরে ইনভয়েস এন্ড দ্য পেমেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এরপরে আমরা যেটা বলতেছি, যেটা আমরা এরপরে আমরা যদি বলি, তাহলে এটা বলা যায় এরকম যে আমরা যেটা আসলো যে অ্যাসেস টু দ্য নিউ মার্কেট ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড ইনেবলস অ্যাসেস টু দ্য নিউ মার্কেট, কিন্তু অ্যাসেস করার জন্য ভেরি সিগনিফিকেন্ট। আমরা যদি একজন এক্সপোর্টার যদি তার পণ্যের কোয়ালিটি খুব ভালো হয় এবং সে যদি একটা নতুন মার্কেট যদি মানে একটা নতুন মার্কেট যদি সে যদি মানে হান্টিং করতে চায়, বা যদি সে একজন নতুন মার্কেট বা নতুন ইম্পোর্টারকে সার্চ করতে চায়, তাহলে ইম্পোর্টারকে বিভিন্ন রকমের কিন্তু প্রণোদনা বা আমাদেরকে প্রমোশন করতে হয়, বিভিন্ন রকমের প্রপোজাল দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু যদি পণ্যের কোয়ালিটি ভালো, পণ্য যদি সাপ্লাই প্রথমে ক্যারিটে দেওয়ার পরে ইম্পোর্টার ব্যবহার করার পরে যদি সেই পণ্যের কোয়ালিটি খুব ভালো হয়, তাহলে কিন্তু ইম্পোর্টার প্রথমে কিন্তু একজন নিউ কাস্টমার থেকে কিন্তু সহজে কিনতে চায় না, সে একটা ঝুঁকিতে থাকে। এই জন্য তাকে যদি আমরা ক্রেডিটে পণ্য দেওয়ার সুযোগ থাকে, তাহলে এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। সো আমরা বলতে পারি যে ওপেন অ্যাকাউন্ট সিস্টেমে হচ্ছে যে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা বলতেছি যে কম্পিটিটিভ অ্যাডভান্সটা কি? বাই অ্যাডপ্টিং ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড, বিজনেস ক্যান ডিফারেন্সিয়েট দেমসেলফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে কি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এখানে পায়। এখানে কি হয়, বিজনেসে বিভিন্ন রকমের কি আছে, কম্পিটিশন আছে। কম্পিটিশন যদি থাকতে চায়, একজন এক্সপোর্টারের যদি একটা মার্কেটে যদি হিউজ পরিমাণ সিমিলার পণ্য যদি বিভিন্ন কোম্পানির থাকে, যে ধরেন এক্সপোর্টার 1, এক্সপোর্টার 2, এক্সপোর্টার 3, এরকম বিভিন্ন রকমের গুডস যদি সিমিলার থাকে তিনটা কোম্পানির, একজন ইম্পোর্টার যদি একজন বায়ার যদি হয়, তার কাছে কিন্তু অল্টারনেটিভ অপশন থাকে যে আমি এক্সপোর্টার মানে গুড 2 না গুড 3 না গুড 1 আমরা কি করব, পারচেস করব। তাহলে সে তার কাছে কিন্তু একটা অল্টারনেটিভ অপশন যখনই থাকে, তখন সে কিন্তু এক্সপোর্টার বা সাপ্লায়ারদের কাছে বার্গেনিং করতে পারে। সেটা হচ্ছে প্রাইসিং এর থেকে শুরু করে প্রাইসিং এবং তার কোয়ালিটি নিয়ে কিন্তু সে বার্গেনিং করতে পারে। এবং একজন সেলারও কিন্তু ভেরি মাচ কনসার্ন থাকে যে আমি যদি প্রাইস অনেক বেশি হাই করে ফেলি, তাহলে কিন্তু আমার পণ্য বিক্রি হবে না। আবার কোয়ালিটি যদি আমি লেস করে ফেলি, তাহলে কিন্তু আমার পণ্য কোয়ালিটি হবে না। তার মানে কি, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একজন বায়ার বা ইম্পোর্টার পায়, যার ফলে সে কি করে, তখন যে পণ্যের কোয়ালিটি ভালো এবং কম্পারেটিভলি লেস প্রাইস হয়, তাহলে সে কিন্তু সেই পণ্য কিন্তু পারচেস করবে। তাহলে সেই ক্ষেত্রে এই ওপেন অ্যাকাউন্ট সিস্টেম কিন্তু বাকিতে পণ্য কিনে তারপরে পণ্যের কোয়ালিটি সে আগে জাজ করার সুযোগ পাবে। পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ একটু প্রাইস হাই হলেও সেটা কিনতে চায়। তাহলে এটা আর একটা বড় অ্যাডভান্টেজ একটা আমাদের ওপেন অ্যাকাউন্ট সিস্টেমের। এরপর আমরা বলতেছি যে ওপেন অ্যাকাউন্ট সিস্টেম কিভাবে কাজ করে, তার ওয়ার্ক ফ্লোটা কি। আমরা সহজভাবে যদি বলি, ওয়ার্ক ফ্লোটা প্রথমে হচ্ছে একজন বায়ার এবং একজন সেলারের মধ্যে, প্রথমে একজন বায়ার এবং একজন সেলারের মধ্যে কি হয়, একটা চুক্তি হয়। প্রথমে একজন বায়ার এবং একজন সেলারের মধ্যে চুক্তি হয়। চুক্তি হওয়ার পরে সেলারের কাজ হচ্ছে কি, 2 নম্বর ধাপে আসে যে সে গুড কি করবে, শিপ করে দেবে। গুড শিপ করার পরে সেলারের গুড শিপ করার পরে একজন বায়ার কি করবে, এই গুডস কিন্তু সে কি করবে, মানে পণ্য রিসিভ করবে। রিসিভ করার পরে আফটার ডিউ ডেটে সে কি করবে, এর পেমেন্ট দেওয়ার জন্য সে চিন্তিত হবে। দেন কি করবে, পেমেন্ট যেহেতু ব্যাংকিং চ্যানেলটা হচ্ছে একটা সঠিক মানে একটা লিগালাইজ চ্যানেল, তখন সে কি করবে, তার একটা ব্যাংকে আসবে, তার যে ব্যাংকে ট্রানজেকশন করে সেই ব্যাংকের কাছে আসবে এবং সে বলবে যে আমার এই পেমেন্টটা আপনি একটু আমার সেলারকে দিয়ে দেন। এই সেলারকে দেওয়ার জন্য সে কি করবে, তার এই পেমেন্টের
সে এই টাকা নিবে বা এই মানে অ্যামাউন্টটা নিয়ে দেন সেটা করবে কি সুইফটের মাধ্যমে অথবা অন্য কোনো ওয়্যার সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু ট্রান্সফার করে দিবে এক্সপোর্টারের ব্যাংকের কাছে। এক্সপোর্টার ব্যাংক এটা রিসিভ করার পরে সেটা সেলার বা মানে এক্সপোর্টারের অ্যাকাউন্টে ক্রেডিট করবে। এই হলো মূলত একটা এটার সিম্পল ফ্লো চার্ট অফ দি or the working process workflow of the open account sales এটা একটা বড় সিগনিফিকেন্ট। এরপরে আমরা বলতেছি যে ওপেন অ্যাকাউন্টের মধ্যে আরেকটা যেটা ঘটবে যে ওয়ার্ক প্রসেস অফ দ্য ওপেন অ্যাকাউন্টের ট্রেড ওয়ার্ক প্রসেস অফ দ্য ওপেন আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 1 নম্বর ধাপে এসে আমাদের কি হচ্ছে, 1 নম্বর ধাপে হচ্ছে যে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা চুক্তি হবে। দ্বিতীয় ধাপে এসে কি হবে, ইম্পোর্টার এক্সপোর্টারকে পণ্য শিপমেন্ট করবে এবং সেখানে পেমেন্টের শর্ত কি, পেমেন্টের শর্ত হচ্ছে যে ক্রেডিটের পেমেন্ট হবে, ক্রেডিটের পিরিয়ড তাদের মধ্যে চুক্তির সময় এটা মেনশন করা থাকবে, যেটা 30 ডেজ পরে না 60 ডেজ পরে অথবা 90 ডেজ এটা পেমেন্ট হবে, এই যে ডিফার্ড বেসিসে পেমেন্ট হবে সেই জিনিসটা তাদের এটা মেনশন করা থাকে। এবং আপনার whenever the due date come to the importer বা বায়ার, তখন বায়ার করে কি এটা পেমেন্ট অ্যারেঞ্জমেন্ট করার জন্য তার ব্যাংকে কি করে ইনস্ট্রাকশন দেয় অথবা ব্যাংকে সে কি করে পেমেন্টটা দিয়ে দেয়। এই ইম্পোর্টারের ব্যাংক তখন করে কি টাকাটা সুইফটের মাধ্যমে অথবা একটা চ্যানেল মানে লিগালাইজ চ্যানেল ফরম্যাটে যেটা ওয়ার করে দেয়, এটা এক্সপোর্টারের ফেভারিটে দিয়ে দেয়। দেন কি করে এক্সপোর্টারের ব্যাংক তখন কি করে এই টাকাটা এক্সপোর্টারের অ্যাকাউন্টে ক্রেডিট করে এবং এক্সপোর্টার তখন করে কি এক্সপোর্টার ব্যাংক কি করে ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু দ্য এক্সপোর্টার ওপেন অ্যাকাউন্টে তখন ট্রান্সফার করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ওপেন অ্যাকাউন্ট সিস্টেমে ট্রানজেকশনটা হয়ে থাকে। এরপর আমরা যদি টোটাল প্রসিডিউরকে আমরা ইতিমধ্যে বলি, এখানে কয়েকটা ধাপে আমাদের জন্য ভেরি সিগনিফিকেন্ট একজন একজন এক্সপোর্টার ইম্পোর্টারের জন্য। প্রথম হচ্ছে কি তাদের মধ্যে একটা চুক্তি হবে, চুক্তিতে আমরা কথা বললাম সেলস কন্ট্রাক্ট হবে, যেটা হয়ে যাবে কন্ট্রাক্টেড বিটুইন দ্য বায়ার এবং সেলার, এবং এই বায়ার সেলার ইন্ডিকেটিং দ্য ওপেন অ্যাকাউন্ট ট্রান্স মানে এটা কতদিনের ডিফার্ড হবে, কিভাবে কবে ম্যাচুরিটি, এটা 30 ডেজে হবে না এটা 60 ডেজে হবে না এটা 90 ডেজে হবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা বলতেছি যে পেমেন্ট গ্যারান্টি, পেমেন্ট গ্যারান্টি হয় ওই যে যদি একজন এক্সপোর্টার মানে যখন পণ্য ক্রেডিটে যখন শিপমেন্ট করে থাকে তখন ইম্পোর্টারের কাছ থেকে কি করে একটা পেমেন্ট একটা গ্যারান্টি দিতে পারে বা অথবা একটা এসবিএলসি হতে পারে, এখানে একটা পেমেন্ট গ্যারান্টি বা এসবিএলসি দিতে পারে। The seller wants as a payment guarantee or the SBLC from the buyer if no payment guarantee taken by the seller, যদি কোনো কারণে এই ইম্পোর্টার এক্সপোর্টার যদি পেমেন্ট গ্যারান্টি না নেয় অথবা ইম্পোর্টার যদি না দিতে চায় তাহলে কিন্তু এটা হাইলি রিস্ক ফর দ্য সেলার ফর মেকিং দ্য পেমেন্ট, এটা জন্য তার জন্য পেমেন্টের জন্য একটা ইয়ে করা থাকে। এই ক্ষেত্রে এই কাজটা ওপেন অ্যাকাউন্টের এই কাজটা ফ্যাক্টরিং, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং এখানে সহায়তা নিয়ে একজন ফ্যাক্টরির কাছে ইনভলভ করাতে পারে। ফ্যাক্টর মিনস হচ্ছে ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে কিন্তু একজন এক্সপোর্টারের জন্য একটা ঝুঁকি কমে যায়। তারপরে হচ্ছে কি পণ্য সে শিপমেন্ট করার জন্য সে করবে, তারপরে সেলার কি করবে শিপমেন্ট অ্যারেঞ্জমেন্ট করবে এবং অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য সেলস সে কি করবে পণ্যটা শিপমেন্ট করবে এবং এটা ফরওয়ার্ড করবে দ্য আন্ডারলাইনিং শিপিং ডকুমেন্ট গুলো কিন্তু সে দিয়ে দিবে টু দ্য বায়ার, বায়ারের কাছে ফর রিসিভিং দ্য পেমেন্ট। পেমেন্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু লামসাম ডকুমেন্ট আমাদের যেহেতু পোর্টে বা কাস্টমস অথরিটিকে শো করতে হয় সেই লামসাম ডকুমেন্ট সে শিপ করবে। তারপরে সে কি করবে তার ব্যাংকে একটা সেটেলমেন্ট পেমেন্ট সেটেলমেন্টের ইনস্ট্রাকশন দিয়ে দিবে। পেমেন্ট যদি গুডস রিসিভ করার পর রিসিভ দ্য গুডস বাই দ্য বায়ার, if he is satisfied, then the buyer instructs its bank to make a payment settlement to their seller in the manner of requested, যেভাবে তাদেরকে পেমেন্ট দেওয়ার কথা সেভাবে দিবে সে সেলারের রিকোয়েস্ট অনুযায়ী। তারপরে কি করবে সেলারের ব্যাংক বা ইম্পোর্টারের ব্যাংক কি করবে, ইম্পোর্টারের ব্যাংক সেই পেমেন্টটা ডান করবে এবং এক্সপোর্টারের ব্যাংকের কাছে পাঠাবে। তারপরে এক্সপোর্টারের ব্যাংকে কি করবে এটা এক্সপোর্টারের অ্যাকাউন্টে এটা ক্রেডিট করে দিবে এবং এভাবেই মূল প্রমোশন মানে প্রক্রিয়াটা সমাপ্ত হবে। তাহলে আমরা ওপেন অ্যাকাউন্টের প্রসিডিউর সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম যে এটা কিভাবে কাজ করে থাকে। এরপরে আমরা বলতেছি যে অপারেশন প্রসিডিউর, আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওপেন অ্যাকাউন্টের ফাংশনটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি কিভাবে ফাংশন করে বা বুঝতে চাই তাহলে এখানে কি ঘটে যে ইউজুয়ালি একটা এক্সাম্পল মাত্র, এটা কিন্তু মাত্র একটা এক্সাম্পল যে প্রথমত হলে ডে ওয়ানে একজন এক্সপোর্টার কি করবে পণ্য শিপমেন্ট করবে এবং এটা হচ্ছে তার শিপমেন্ট ডেটে তার ইনভয়েস দেয়। এরপরে তার 33 ডেজ লাগবে হচ্ছে এটা ডেলিভারি তার পাশে পণ্য পৌঁছতে, এটা শিপমেন্ট করার 33 ডেজ পরে ইম্পোর্টার এই গুডসটা কিন্তু রিসিভ করবে, যেটা হচ্ছে ইম্পোর্টারের জন্য হচ্ছে এটা ডেলিভারি ডেট। ইম্পোর্টার এই দিনে পণ্যটা রিসিভ করবে। দেন কি করবে
এই পণ্য যদি 60 ডে যদি ডেফার ডে 60 ডে তাদের যদি শর্ত থাকে যে 60 ডে পরে সেটা ম্যাচুরিটি ডেট হবে, তাহলে 60 ডে যখন হলো ইনভয়েস ডিউ ডেট হবে, সেই ডিউ ডেটে সে কি করবে, ইম্পোর্টার তার ব্যাংকে ইনস্ট্রাকশন দিবে। তার ব্যাংকে ইনস্ট্রাকশন দিবে কি জন্য? ইনস্ট্রাকশন দিবে যে এটার এক্সপোর্টারকে পেমেন্ট দেওয়ার জন্য। এবং এক্সপোর্টার কিন্তু এই 60 ডেজ পরে তার পেমেন্ট কালেকশন, এটা হচ্ছে তার কালেকশন ম্যাচুরিটি ডেট বা ডিউ ডেট, যেটা আমরা কালেকশন ডেট বলতেছি। দেন এই 60 ডে থেকে 90 ডেজ এর মধ্যে অবশ্যই পেমেন্টটা ডান হবে আন্ডার দি গ্যারান্টি ডেট। এবং যদি এক্সপোর্টার যদি ইম্পোর্টার কাছ থেকে গ্যারান্টি নেয় এবং 90 ডেজ এটা সর্বোচ্চ টাইম দেওয়া থাকে যে 60 ডেজ পরে থেকে 90 ডেজ এর মধ্যে পেমেন্ট দিতে হবে, তাহলে এই পেমেন্টটা কিন্তু ইম্পোর্টারের পক্ষ হয়ে ইম্পোর্টারের ব্যাংক এক্সপোর্টারের ব্যাংকের কাছে এটা ডান করবে। এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল অফ দি ফাংশন অফ অ্যান অ্যাকাউন্ট, কিভাবে ফাংশন করে সেটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিলাম বা একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে। এরপর আমরা কিন্তু এই ওপেন অ্যাকাউন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মধ্যে আমরা বেনিফিট ইতিমধ্যে বলে ফেলছি। তারপর আমরা একটু যদি বলি যে অ্যাডভান্টেজ কি, পরীক্ষায় কিন্তু এসে থাকে। অ্যাডভান্টেজ হলে অবভিয়াসলি এটা ভেরি মাচ অ্যাডভান্টেজ অপশন ফর দ্য ইম্পোর্টার জন্য, কারণ সে পণ্য বাকিতে কিনতে পারে এবং সেখানে কস্ট লো এবং ক্যাশ ফ্লো এবং কস্ট লো থাকে। ইম্পোর্টারের টার্মস অফ দ্য ক্যাশ ফ্লো এবং কস্টের অনুযায়ী কিন্তু এটা হয়ে থাকে। ইম্পোর্টার এই গুডসটাকে দেখতে পারে, এখানে বিভিন্ন রকম ব্যাংকিং ফি বা আদার কস্ট এখানে কম থাকে, এখানে লেস ডকুমেন্টেশনের বিষয় থাকে এবং আদার ফর্মালিটিস এর জন্য ইয়া হয়, ফলে কি এখানে টাইম সেভ হয় টু কন্ডাক্ট দা ট্রেড করার জন্য, এবং কম্পারেটিভলি লো কস্ট এবং কি করেছে বিকজ লেস নাম্বার অফ পার্টিস ইনভলভ ইন দিস। এখানে বিভিন্ন রকম আমাদের যেমন এলসির ক্ষেত্রে এলসি ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, তারপর নমিনেটেড ব্যাংক, রিইম্বার্সমেন্ট ব্যাংক, বিভিন্ন রকমের ব্যাংক থাকে। প্রত্যেক ব্যাংকে কিন্তু মানে ফি বা মানে কি করে কমিশনের এগেইনস্টে কাজ করে থাকে। তার ফলে কিন্তু পণ্যের মানে বাইং বা একজন ইম্পোর্টার বা বায়ারের বাইং কিন্তু মানে রেটটা অনেক হাই হয়ে যায়, যার ফলে তার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তারপরে ইট অ্যাসিস্ট দ্য বায়ার টু গেট দ্য 30 থেকে 180 ডেজ পর্যন্ত ক্রেডিটে পেমেন্ট দেওয়ার সুযোগ পায়। তারপর ইম্পোর্টার আর একটা সুবিধা হলো যে ইম্পোর্টার এই পণ্যের পেমেন্ট দেওয়ার আগে কিন্তু সেই পণ্যের কোয়ালিটিটা কিন্তু চেক করার সুযোগ থাকে, তারপরে তার ঝুঁকিটা অনেকটা কম হয়। ইট হেল্পস টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ এখানে নন ডেলিভারি হওয়ার কিন্তু কোনো রিস্ক বা ঝুঁকি থাকে না, এটা লেট শিপমেন্ট হওয়ার কোনো লেট ঝুঁকি থাকে না। তারপরে ফেইলিওর টু রিসিভ দ্য ইম্পোর্টারের কিন্তু গুডস রিসিভ করার ফেইলিওর এটা হওয়ার সুযোগ থাকে না। তারপরে যেহেতু এই গুডসটা কিন্তু একজন ইম্পোর্টার পেমেন্ট দেওয়ার আগে চেক করার সুযোগ পায়, তারপরে গুডস এর ফল্ট হওয়ার কিন্তু সুযোগ কম থাকে। তারপরে এক্সপোর্টার ক্যান অফার কম্পিটিটিভ ওপেন অ্যাকাউন্ট টার্মস টু অ্যাটাক দ্য বায়ারকে অ্যাটাক করবার জন্য সে কি করে, এক্সপোর্টার কি করে ইম্পোর্টারকে বিভিন্ন কম্পিটিটিভ সুযোগ সুবিধা দিয়ে থাকে। এবং এক্সপোর্টার অলসো টেক দ্য চান্স টু প্রমোট দ্য ট্রেডকে প্রমোট করবার জন্য এটা কিন্তু বেশ মানে ভালো করে, অর্থাৎ এক্সপান্ড দ্য মার্কেটের জন্য এটা কিন্তু কাজে লাগাতে পারে। তাহলে দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ওপেন অ্যাকাউন্ট systems which attract the exporter and importer to make the payment under the open account systems in the cross-border transaction. দেন প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা থাকলে কিছু অসুবিধা থাকে। তাহলে এই পদ্ধতির ডিসঅ্যাডভান্টেজ বা মানে ড্রব্যাক গুলো কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম ড্রব্যাকটা হচ্ছে যে এখানে যেটা ঘটে যে হাইস্ট রিস্ক অপশন ফর দ্য এক্সপোর্টার যত পণ্য বাকিতে দেয়, যার ফলে এখানে কিন্তু সেই পণ্যের পেমেন্ট পাওয়ার কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে থাকে এক্সপোর্টারের জন্য। তাই এইটা দেখা যাচ্ছে যে একজন এক্সপোর্টার যখন এই মানে রিস্কে ঝুঁকে মানে সাফার করে, তখন কিন্তু আর সে আগ্রহী প্রকাশ করে না এক্সপোর্টারকে ইম্পোর্ট মানে পণ্য বাকিতে বিক্রি করে, যার ফলে এই পেমেন্ট মতটা কিন্তু অতটা পপুলারিটি কিন্তু অর্জন করে না। দি পার্টিস ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার হু হ্যাভ দ্য এস্টাবলিশ দ্য ট্রাস্ট, শুধুমাত্র একটা লং টার্ম বিজনেস রিলেশন যখন এক্সপোর্টার ইম্পোর্টারের মধ্যে হয় তখনই কিন্তু এটা হয়, যার ফলে কিন্তু এই পদ্ধতি বিজনেস রিলেশন লং টার্ম না হলে কিন্তু করতে চায় না, যার ফলে এটা কিন্তু অতটা বেশি পপুলার না। এবং অনলি ইন্টারেস্টেড টু এগ্রি উইথ দিস টার্ম, যারা এগ্রি হয় তারাই শুধু করে, যারা রিস্ক নিতে চায় রিস্ক বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা অসম্ভব। Because of interest the competition in the export market একটা দারুণ কম্পিটিশন থাকে, এই সিরিজ অফ গুডস কিন্তু অ্যাভেলেবল ইন দা মার্কেট অ্যারাউন্ড দ্য ইম্পোর্টার। সো ইম্পোর্টার কি করে যে ফরেন বায়ার্স অফেন প্রেস দ্য ইম্পোর্টার থাকে, যার ফলে ইম্পোর্টার বিভিন্ন রকমের শর্ত আরোপ করে এক্সপোর্টারের এগেইনস্টে আরো সুবিধা দেওয়ার জন্য অথবা বেশি দিনের ক্রেডিট পাওয়ার জন্য। কখনো 60 ডে কেউ দিলে আরেকজনের কাছে অফার করতেছে 90 ডেজ, বলতেছে না ভাই আমি তো ওখানে 90 ডেজ বাকিতে পাচ্ছি, তাহলে তুমি আমি কতদিন কেন দেবো। আবার আরেকজন দেখা গেল যে আরেক এক্সপোর্টার সেটা বলেছেন আমি 180 ডেজে তোমাকে বাকি দেবো, তখন ইম্পোর্টার কিন্তু বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করে। ধরেন এটা হলো এক্সপোর্টার 1
দিল 60 দিয়ে দিতেছিল, এক্সপোর্টার 2 সেটা এখানে 90 দিয়ে দিতেছিল, এক্সপোর্টার 3 এখানে কি করলো 180 দিয়ে দিতেছিল। ইনি 90 ডেজে দেওয়ার জন্য ধরো প্রাইস দিছে হচ্ছে পার ইউনিটে যদি $10 দেয়, ইনি বলে যে ভাই আমি 90 ডেজে যদি দেয় আমি $10 দিব। তার মানে কি এই যে 30 দিন সত্তর টাইম পেলে একই প্রাইসে কোয়ালিটি যদি সেম হয় তখন কিন্তু যে গ্রাহক বা একজন বায়ার কিন্তু এদিকে, তার মানে এই যে বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করে, এতে কিন্তু এইটার এই রিস্কটা আরো বেড়ে যায়। বায়ার এই সুবিধাটা নেয় এবং সে কিন্তু এক পর্যায়ে অনেক সময় ডিফল্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, সেটা কিন্তু একটা বড় ঝুঁকি হলো এই পদ্ধতিতে। এবং আমি আগে বললাম যে এখানে সবচেয়ে বড় ঝুঁকি সেটা হলো এক্সপোর্টারের জন্য, যে হাইলি রিস্ক তো নন পেমেন্ট পেমেন্ট হওয়ার কিন্তু মানে একটা না হওয়ার কিন্তু একটা ঝুঁকি থাকে। এক্সপোর্টার্স হু আর রিলাক্টেন্ট টু দ্য এক্সটেন্ট টু দ্য ক্রেডিট মে লুজ দ্য সেল টু দ্য অপারেশন। যদি কোনো এক্সপোর্টার যদি এক্সপোর্টার ইম্পোর্টারের মানে চাহিদার প্রেক্ষিতে যদি তার ক্রেডিট পিরিয়ডটা বাড়াইতে যদি মানে আগ্রহী না হয়, তাহলে কিন্তু সে কিন্তু এই পণ্যর কম্পিটিটিভ মার্কেটে তার অ্যানাদার কম্পিটিটর তার কিন্তু এই গ্রাহককে নিয়ে যাবে, তাহলে এটা তার জন্য একটা মানে কি বলবো বিজনেসের ক্ষেত্রে একটা মানে ক্ষতির দিক। তারপর when offering the open account term, the exporter can seek the extra protection using the extra, এখানে একটা আহ, এই যে পেমেন্টের যে কন্ডিশন, এর জন্য কি করে একজন এক্সপোর্টার এই ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য কি করতে পারে, এক্সপোর্ট ইন্স্যুরেন্স অথবা যে এক্সপোর্ট মানে এক্সপোর্টের যে পেমেন্ট গ্যারান্টি অথবা এসবিএলসি সে ডিমান্ড করে। তাহলে এসবিএলসি যদি ডিমান্ড করে, সেই এসবিএলসি কোনো কোনো আবার ইম্পোর্টার সেই এসবিএলসি দিতে চায় না, কারণ এখানে একটু কস্টিং এরও বিষয় আছে এবং সে এটাকে বিড়ম্বনা নিতে চায় না। যার ফলে অন্য যদি অল্টারনেটিভ যদি কোনো এক্সপোর্টার যদি এই পেমেন্ট গ্যারান্টি স্কিম যদি না চায় অথবা ইন্স্যুরেন্স যদি না চায়, তাহলে কিন্তু ইম্পোর্টার বা বায়ার কিন্তু তার দিকে কিন্তু ঝুঁকে, তার দিকে ঝুঁকে। তাহলে কি এই এক্সপোর্টার তার মার্কেট হারালো, তখন কি অনেক সময় কিন্তু এগুলা এই কন্ডিশন গুলো কিন্তু সে ছাড় দিয়ে সেও কিন্তু এই উইদাউট এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স অথবা পেমেন্ট গ্যারান্টি ছাড়া দেয়। পেমেন্ট গ্যারান্টি ছাড়া যখনই দেয়, তখনই একজন ইম্পোর্টার পণ্য রিসিভ করার পরে তার যদি ইন্টিগ্রিটি ভালো না থাকে, তার মধ্যে অনেস্টি না থাকে, বিজনেস ইন্টিগ্রিটি যদি না থাকে, তখন কিন্তু আপনার রিসিভ দ্য গুড সে নানান ধরনের কাল বাহানা করে থাকে এবং সে বলে থাকে যে গুডস কোয়ালিটি ইজ নট মানে স্যাটিসফ্যাক্টরি অথবা ফেয়ার অথবা গুড ইজ ফল্টি, সো আই আই এম ভেরি মাচ লুজার, সো আই উড নট লাইক টু পে টু ইউ দ্য অ্যাকুরেট অ্যামাউন্ট। তখন সে বিভিন্ন রকমের ডিসকাউন্টিং এর অথবা বিভিন্ন রকমের অফার নেওয়ার কিন্তু সে চান্স নেয়। এটা কিন্তু একজন এক্সপোর্টারের জন্য ভেরি মানে বিজনেসের জন্য খুবই মানে নেগেটিভ দিক। তার যে এক্সপোর্টার মাইট ইনকার এক্সট্রা প্রাইস, অনেক সময় একজন এক্সপোর্টার এই যে তারা যে বিভিন্ন মানে ডিলেতে পেমেন্টের যে সুযোগটা দেয়, এর কারণে তাকে হয়তো এটা ব্যাংক লোনের এগেনস্টে সে যদি পণ্যটা কনসাইন করে, সে কি করে এখান থেকে একটা ডেপ্ট কালেকশন একটা ফি কিন্তু আরোপ করতে চায়, যার ফলে কস্টিংটা বেড়ে যায়। আবার অন্য কোনো ব্যাংক হয়তো দেখা গেল অন্য কোনো সাপ্লায়ার যদি সেই ব্যাপারে যদি তাকে যদি ছাড় দেয়, তখন কিন্তু সে আর এটা নিতে পারে না। তার মানে এই কম্পিটিশনের কারণে অনেক সময় মানে একজন এক্সপোর্টার নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয় ডেট কালেকশনের। So this is more difficult with the absence of the documents, এখানে ডকুমেন্টেড ফর্মালিটিসটা কম থাকার কারণে কিন্তু যদি এই পেমেন্টটা যদি কি করে ফেল করে, তখন সেখানে তাকে কিন্তু লিগালি তাকে কি বলবো তাকে লিগালের আওতায় নিয়ে আসাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং ব্যাংকিং চ্যানেল যেহেতু ব্যবহার এখানে থাকে না, তার ফলে ব্যাংকারের রেসপন্সিবিলিটি না থাকার কারণে একজন এক্সপোর্টারের খুবই মানে কি বলবো অসুবিধা হয়ে থাকে। তাহলে দিস আর দা মেইন বিষয়। এরপর আমরা বলতে চাই যে চ্যালেঞ্জ গুলো কি, এই পদ্ধতির চ্যালেঞ্জ গুলো কি আমি তোমাদের বলে ফেলছি। এখানে ক্রেডিট রিস্ক মানে হচ্ছে কি পণ্য পাঠানোর পরে এটা বাকিতে পাঠানোর কারণে এটা কিন্তু রিপে হওয়ার কিন্তু একটা রিস্ক থাকে। তারপরে হচ্ছে কি ফ্রড রিস্ক হচ্ছে কি যদি ইম্পোর্টারের সাথে যদি ইম্পোর্টারকে ভালোভাবে তার ক্রেডিট ওয়ার্থিনেস অথবা তাকে যদি ভালো না চিনে যদি পণ্য সাপ্লায়ারের ক্ষেত্রে যদি এটা এক্সপোর্টারকে দিয়ে থাকে এবং যদি পরবর্তী ইম্পোর্টার পেমেন্টটা না করে এবং এখানে কোনো ব্যাংক বা আদার কোনো ইনস্টিটিউটকে এখানে যদি ইনভলভ না করে, সে যদি ক্রেডিট গ্যারান্টি না নেয় অথবা যদি সে যদি এসবিএলসি না নিয়ে থাকে অথবা কোনো ক্রেডিটের যে ইন্স্যুরেন্সের যে সুবিধা এক্সপোর্টের যে ক্রেডিট ইন্স্যুরেন্স সেগুলো যদি না নিয়ে থাকে, তাহলে এখানে কিন্তু একটা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। ডকুমেন্টেশন যেহেতু এখানে খুব কম হয়, ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড রিকোয়ার্স এ ক্লিয়ার এন্ড দ্য অ্যাকুরেট ডকুমেন্টেশন দেওয়া হয়, জাস্ট লাইক দ্য ইনভয়েস, বিল অফ লেডিং এবং দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন, এই তিন ধরনের ডকুমেন্ট চাওয়া হয়, হুইচ ক্যান বি ডিফিকাল্ট টু প্রডিউস অ্যান্ড ম্যানেজ স্পেশালি অ্যাক্রস দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এটা বিভিন্ন সময় হয়ে থাকে, বিভিন্ন কারেন্সিতে হয়ে থাকে।
জুরিসডিকশন, এগুলো কিন্তু কিছু ঝুঁকি টুকি আছে, এই জিনিসগুলোকে মানে অনেক সময় কিন্তু এক্সপোর্টার দেখে নিতে হয়। এবং তারপরে ডিসপুট রেজুলেশনের যে রিস্ক, দেখো when the dispute raised between the buyer and seller, it can be challenges to resolve them in a mutually beneficial way, especially if the parties have a different expectation যদি থাকে, তাদের ডিফারেন্ট স্ট্যান্ডার্ড যদি থাকে, লিগ্যাল যদি ফ্রেমওয়ার্ক থাকে, ডকুমেন্টেশন মানে ফর্মালিটিস কম থাকার কারণে এই যে একজন এক্সপোর্টারের যে এক্সপেকটেশন, এক্সপোর্টারের পয়েন্টে গুডস এর যে স্ট্যান্ডার্ড, ইম্পোর্টারের যে এক্সপেকটেশন, ইম্পোর্টারের পয়েন্ট অফ গুডস এর যে স্ট্যান্ডার্ড, তার যে লিগ্যাল যে ফ্রেমওয়ার্ক, এই বিষয়গুলো কিন্তু ফর্মালিটিস কম থাকার কারণে এখানে ডিসপুট রেজুলেশন করা কিন্তু হাইলি রিস্কি এবং চ্যালেঞ্জিং হয়ে যায়। তাহলে এই 4 ধরনের রিস্ক কিন্তু আমাদের ওপেন অ্যাকাউন্ট আছে। এবং আমরা ওপেন অ্যাকাউন্ট মেথড, পেমেন্ট মেথডের যদি ইমপ্লিমেন্টেশনটা যদি বলি, মানে ধাপটা যদি বলি, তাহলে প্রথমত হচ্ছে যে একজন এক্সপোর্টারে যেটা করতে হয়, যে প্রথমেই একটা অর্ডার পাওয়ার পর এক্সপোর্টারের প্রথমে যে রিস্ক অ্যাপেটাইট অ্যাসেস করে ভেরি সিগনিফিকেন্ট বিফোর অ্যাডপ্টিং দ্য ওপেন অ্যাকাউন্ট মেথড, ইভালুয়েট দেয়ার ফিনান্সিয়াল এন্ড অপারেশনাল ক্যাপাসিটি, তার ক্রেডিট অর্ডিনেন্স, তারপরে ক্রেডিট রেটিং, একজন এক্সপোর্টারের তার ফ্রড হওয়ার রিস্ক, তার ক্রেডিট রিস্ক, তার ডকুমেন্টেশন রিস্ক, তারপরে তার একটু আগে বললাম যে ডিসপুট রেজুলেশনের যে রিস্কগুলো, এই বিষয়গুলো কিন্তু একজন এক্সপোর্টারকে কনসিডারেশন করতে হবে। যদি আমি পেমেন্ট না পাই, তাহলে সেক্ষেত্রে পেমেন্ট আনার জন্য আমার ক্ষেত্রে কি কি অপশন আমাদের হাতে আছে, বা আমি কি কি সুবিধাগুলো নিতে পারি, এটা কিন্তু একজন সেলারের কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে এই জিনিসটাকে এনশিওর করা। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ইস্টাবলিশ দ্য ক্লিয়ার পলিসিস এবং প্রসিডিউর। এবং এইভাবে কাজ করতে চাইলে প্রত্যেকটা দেশেরই একটা ক্লিয়ার পলিসি থাকতে হবে, প্রসিডিউর থাকতে হবে, এবং এক্সপোর্টারের সেই তার নিজস্ব কি পদ্ধতিতে সে টাকা পাঠাবে, পেমেন্টটা কিভাবে আসবে, গুডসটা কিভাবে দিবে, এই বিষয়ে তাদের একটা পূর্ণাঙ্গ একটা পলিসি থাকতে হবে এবং একটা প্রসিডিউর থাকতে হবে। ডেভেলপ and communicated a set of guidelines and the standards to open the account method, including credit terms, যেটা কিন্তু যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। ক্রেডিট লিমিটস, পেমেন্ট মেথড, এগুলো কিন্তু ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট এবং ডিসপুট রেজুলেশন কিভাবে হবে, সেই মেকানিজম গুলো নিয়ে একটা স্পষ্ট গাইডলাইন থাকা দরকার। তৃতীয় ধাপে যেটা হবে যে ইমপ্লিমেন্টেশন, রোবাস্ট কন্ট্রোল এন্ড মনিটরিং, এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট, এই কন্ট্রোলটা এবং মনিটরিংটা ভেরি সিগনিফিকেন্ট। ডিপ্লয় এন্ড এনফোর্স এ সিরিজ অফ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল controls and monitoring procedures to mitigate the risks of the open account method, such as the credit checks, invoice ভ্যালিডেশন, তারপরে শিপমেন্ট ট্র্যাকিং, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিটি এডি অথবা সেন্ট্রাল ব্যাংকের কিন্তু এই বিষয়ে একটা স্পষ্ট গাইডলাইন থাকতে হবে, এবং সেটার ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব কিন্তু আমাদের এডি বা অথরাইজড ডিলার ব্রাঞ্চগুলোকে নিতে হবে। এরপর আমরা লাস্টে যে পদ্ধতিটা বলছি যে ট্রেন এন্ড এডুকেট দ্য স্টাফ, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমার যারা এই ক্রস বর্ডার ট্রানজেকশন অফ অ্যান অ্যাকাউন্ট পেমেন্ট মেথডে আমাদের বিভিন্ন এন্টিটিজ আছে, তাদের যে স্টাফ গুলো আছে, তাদেরকে ট্রেন আপ করা এবং এডুকেটেড করা ইজ ভেরি সিগনিফিকেন্ট, এটাকে ফ্রুটফুল করতে চাইলে। এরপরে আমরা বলতেছি যে ওপেন অ্যাকাউন্ট মেথডের একটা সাকসেসফুল আমরা ইমপ্লিমেন্টেশনের একটা এক্সাম্পল আমরা একটু দিতে চাই। এক্সাম্পলটা হলো এরকম যে এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে মানে একটা লজিস্টিক কোম্পানি, একটা লজিস্টিক সাপোর্ট থাকতে হবে, একটা কি করতে হবে, পোর্ট থাকতে হবে, একটা পোর্টে যেখানে প্রচুর পরিমাণ লজিস্টিক সাপোর্ট থাকতে হবে, তারপরে তার মানে স্পেস থাকতে হবে, তারপরে স্টোরেজ রুম থাকতে হবে, যেটা ওয়্যার হাউস বলে থাকে, এই বিষয়গুলো কিন্তু এনশিওর করতে হবে। A logistic company in a Singapore implemented open account payment method and saw the 20% increase in revenue. তারা কিন্তু একটা লজিস্টিক, সিঙ্গাপুরের এয়ারপোর্টে একটা লজিস্টিক কোম্পানি তৈরি করছে, তারা কিন্তু কি করে 20% ইনক্রিজ ইন রেভিনিউ কিন্তু এটা বাড়াচ্ছে, এবং 15% রিডাকশন ইন প্রসেসিং টাইম কিন্তু তারা কমায় দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেটার রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার। তাহলে সেই বিষয় কিন্তু ডেভেলপ করা ভেরি সিগনিফিকেন্ট, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে থাকে, এটা করতে হবে। তারপরে রিটেল চেইন ইজ দ্য ভেরি সিগনিফিকেন্ট। রিটেল চেইন এখানে কাস্টমার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কি রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন মধ্যে সমন্বয় থাকতে হবে। এই রিটেল চেইন আমরা একটা উদাহরণ দিচ্ছি হলে Mexico adopt open account payment method and the gain across to new suppliers and reduce the payment cost 10% তারা কমাইছে, এবং ইমপ্রুভ করছে হচ্ছে ক্যাশ ফ্লো বাই 5% ডিউ টু ফাস্টার দা ইনভেন্টরি টার্ন ওভারটাকে করার জন্য। তাহলে আমরা ইন্টারন্যাশনাল পরিমণ্ডল এটা সাকসেসফুল করছে, তার মানে আমরা লজিস্টিক কোম্পানি যেটা সিঙ্গাপুরে করার কারণে তাদের কিন্তু ওপেন অ্যাকাউন্ট সিস্টেমের মাধ্যমে তারা তাদের রেভিনিউ বাড়াইছে এবং তাদের রিডাকশন কস্ট করছে। এবং মেক্সিকোতে দেখা গেছে যে রিটেল চেইনটা তারা ইমপ্লিমেন্ট করার কারণে তারা তাদের কস্ট কমাইছে 10% এবং ইমপ্রুভ করছে হলে কি ক্যাশ ফ্লো 5%, এগুলো কিন্তু তাদের অ্যাসেট। তারপরে হচ্ছে কি tech startup is a very similar. A tech startup in the USA used to open account payment method to flag
flexibly finance its growth, build trust with its investors and customers, and gain a competitive edge over its rival. এই বিষয়গুলো কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু এই একটা সাকসেসফুল এক্সাম্পল ওপেন অ্যাকাউন্ট মেথড ব্যবহার করে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের পলিসি লেভেলও এটাকে আমাদেরকে বিবেচনা করে আমরা যদি চাই তাহলে কিন্তু ওপেন অ্যাকাউন্ট আমাদের অনেক বেশি একটা কি বলবো একটা বিজনেসের কেন্দ্রবিন্দু হতে পারে। আমরা ওপেন অ্যাকাউন্টে যদি বলে থাকি যে কমন ইউজেস গুলো কি, তাহলে পাবো যে ওপেন অ্যাকাউন্ট ট্রেডিং দ্য মোস্ট কমনলি ইউজড when the ট্রু কোম্পানিজ কনসার্ন হ্যাভ দ্য লং টার্ম এস্টাবলিশ। এটা কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ হয় বলে, যাদের বিজনেস রিলেশন যদি খুবই লং টার্ম হয়, একে অপরের কাছে যদি খুব বেশি ট্রাস্টেড হয়, তাহলে কি করে তারা তাদের কস্টিং টাইম মানে কস্ট ইফেক্টিভ করবার জন্য এবং টাইম কনজার্ভ করার জন্য তারা ওপেন অ্যাকাউন্ট সিস্টেমটা ব্যবহার করে থাকে। এবং ওয়েল এডুকেটেড যে বিজনেস, সেটা করলে ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ তে এটার বেশি প্রয়োগ হয়। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কিন্তু এখনো পপুলারিটি অর্জন করে না। এখানে বিজনেস ইন্টিগ্রিটি ইজ দ্য ভেরি সিগনিফিকেন্ট, তার সলভেন্সি ইজ দ্য ভেরি সিগনিফিকেন্ট, তার গুড ইন্টেনশন ইজ ভেরি সিগনিফিকেন্ট, এন্ড অনেস্টি ইজ ভেরি সিগনিফিকেন্ট। তাহলে এগুলো কিন্তু এখনো কিন্তু আমার থার্ড ওয়ার্ল্ড এশিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু অতটা পপুলারিটি হয়নি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ কিন্তু বলা হয় যে টোটাল ক্রস বর্ডার ট্রানজেকশনের মোর দেন 90 to 95% তারা ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। এবং তারা সেখানে টাইম সেভ হয়, তাদের বিজনেসের টাইম সেভ হয় এবং তাদের কস্ট কিন্তু সেভ হয়। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তারপরে এক্সপোর্টার মে অলসো ওপেন অ্যাকাউন্ট ট্রেডিং টু সিকিউর দ্য কন্ট্রাক্টস উইথ দ্য পার্টিস ইন সাম ডেভেলপিং কান্ট্রিজ টু হুইচ documentary credit terms have been applied under payment guarantee or by SBLs or the international factoring. অনেক দেশে দেখা যাচ্ছে যে পেমেন্ট গ্যারান্টি নিয়ে অথবা এসবিএলস নিয়ে অথবা ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং এর আওতায় কিন্তু এই ওপেন অ্যাকাউন্টটা ব্যবহার কিন্তু শুরু হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথার ক্ষেত্রে যে যদি কোনো কোম্পানি কোনো নতুন মার্কেটে পেনিট্রেট করতে চায়, সে মার্কেটে যদি তার প্রমোশন করতে চায়, ট্রেড প্রমোশন করতে চায়, তখন এটা কিন্তু একটা বেস্ট হতে পারে। তার কোয়ালিটি যদি খুব ভালো হয়, পণ্যের যে কোয়ালিটি যদি খুব ভালো হয়, তার প্রাইস যদি কম্পিটিটিভ হয় এবং তার টার্ম সেলস যদি সহজ হয়, এই অফার গুলো দিয়ে যদি একজন এক্সপোর্টার ক্যাডিটে কোনো নতুন ইম্পোর্টার বা কোনো বায়ারের কাছে যদি একটু রিস্ক নিয়ে যদি পণ্য পাঠায়, সেখানে অবশ্যই যদি একটা পেমেন্ট গ্যারান্টি অথবা এসবিএলস অথবা কোনো কোনো ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং টেক এখানে যদি ব্যবহার করে, ফ্যাক্টরকে যদি ইনভলভ করে তার মার্কেটে যদি মানে পেনেট্রেট করে, তাহলে এই ইম্পোর্টার যদি কোয়ালিটির প্রতি অ্যাট্রাকটিভ হয়, তার প্রাইসটা যদি তার কাছে ইফেক্টিভ হয়, তার টার্ম সেল যদি খুব ইজি হয়, তাহলে কিন্তু ইম্পোর্টার এই এক্সপোর্টারের এই পণ্য কিন্তু কিনতে আগ্রহী এবং সেও কিন্তু আরো 10টা ইম্পোর্টার হবে। তার ফলে কিন্তু একজন এক্সপোর্টারে একটা নিউ মার্কেটে পেনিট্রেট করার জন্য এটা কিন্তু একটা ভালো মাধ্যম হতে পারে। এবং অনেক কোম্পানি এই কাজটা করে থাকে এবং তারা তারা এইটা অনেক কোম্পানি তাদের এই কাজটা করে তাদের নতুন মার্কেটে তারা পেনিট্রেট করে থাকে। তাহলে এরপর আমরা যদি আসি, যদি ওপেন অ্যাকাউন্টের যে ক্রস বর্ডার ট্রানজেকশনে ওপেন অ্যাকাউন্টের সাথে যদি অন্যান্য পেমেন্ট মেথডের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখেন ওপেন অ্যাকাউন্ট মেথড লেটার অফ ক্রেডিট এবং ক্যাশ ইন অ্যাডভান্সের সাথে যদি আমরা বিবেচনা করি, তাহলে এর কমপ্লিসিটির দিক থেকে যদি বলি, প্রসেসিং কমপ্লিসিটি ইজ ভেরি লো, এখানে খুব স্বল্প ফর্মালিটিস, এখানে অনেক হাই থাকে, ক্যাশ ইন অ্যাডভান্সের লো থাকে। তারপরে হচ্ছে লেখে ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট, এখানে মিডিয়াম টাইপের ডকুমেন্ট হলে হয়। এখানে শুধু 3 ধরনের ডকুমেন্ট লাগে, একটা হলো ইনভয়েস, একটা হলো বিল অফ লেডিং, ইনভয়েস বিল অফ লেডিং দিলে চলে। আর এখানে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয়, এখানে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন কত কম। রিস্ক প্রোফাইল, রিস্কের কিন্তু এখানে এক্সপোর্টারের রিস্ক ভেরি হাই, এখানে মিডিয়াম এক্সপোর্ট ইম্পোর্টারের থাকে, কিন্তু এখানে এক্সপোর্টারের রিস্ক কিন্তু অনেক লো থাকে। এক্সপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনাটা করছি। কস্ট যদি হয়, কস্ট ভেরি লো, এখানে এখানে ভেরি হাই, এখানেও কিন্তু লো থাকে। তারপরে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ফ্লেক্সিবিলিটি হলো অনেক লো হাই। তাহলে অনেক সময় কিন্তু আমাদের ব্যাংকিং ডিপ্লোমায় মানে পার্থক্য আসতে পারে, ডিস্টিংগুইশ বিটুইন দ্য ডিফারেন্ট পেমেন্ট মেথড। তাহলে লেটার অফ ক্রেডিটের সাথে ওপেন অ্যাকাউন্ট মেথডের পার্থক্যটা, অথবা ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্টের মধ্যে কি পার্থক্য আছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য ভেরি গুরুত্বপূর্ণ এবং ভেরি সিগনিফিকেন্ট অনেক কাজ দিবে। এরপরে আমরা যদি লাস্ট কথা বলি, যে রিস্কের এই জায়গাটা যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা পদ্ধতি, যেটা হলো ডকুমেন্টারি কালেকশন, তারপরে লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিট, ক্যাশ ইন অ্যাডভান্স এবং ওপেন অ্যাকাউন্ট, এখানে এক্সপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে এবং ইম্পোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথম এক্সপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাহলে ওপেন অ্যাকাউন্টের এক্সপোর্টারের ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে কি ঘটবে,
ওপেন অ্যাকাউন্ট এবং মোস্ট সিকিউর এবং লেস সিকিউর। তাহলে ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপোর্টারের কিন্তু লেস সিকিউরিটি থাকে, তার মানে রিস্ক ভেরি, এখানে রিস্ক কিন্তু একজন এক্সপোর্টারের ক্ষেত্রে রিস্ক ভেরি হাই থাকে, রিস্ক ভেরি হাই। ডকুমেন্টারি, এরপরে রিস্ক কিন্তু হলো ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে এক্সপোর্টারের রিস্ক হাই থাকে এবং তার সিকিউরিটি কিন্তু কম। আবার লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে এটা মিডিয়াম পর্যায়ে থাকে একজন এক্সপোর্টার ইম্পোর্টার ক্ষেত্রে। ক্যাশ ইন অ্যাডভান্সের ক্ষেত্রে আবার কি করছে, একজন এক্সপোর্টার খুব হাইলি সিকিউর সিচুয়েশনে থাকে, এখানে রিস্ক ভেরি কি, রিস্ক ভেরি লো থাকে। অন দ্য আদার হ্যান্ড যদি অপোজিট দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, ইম্পোর্টার পয়েন্ট অফ ভিউ থেকে, ইম্পোর্টারের ওপেন অ্যাকাউন্টটা কিন্তু তার জন্য সবচেয়ে বেশি সিকিউর বা আমাদের লো রিস্ক হয়ে থাকে, এখানে তার রিস্কটা লো। তারপর ডকুমেন্টারি কালেকশন আর একটু তার জন্য রিস্কি এবং তারপরে ওটা লো থাকে। ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে বা লেটার অফ ক্রেডিট তো দুইজনের জন্য উইন উইন সিচুয়েশন, এবং ক্যাশ ইন অ্যাডভান্স কিন্তু এক্ষেত্রে আবার ইম্পোর্টারের জন্য ক্যাশ ইন অ্যাডভান্স ইজ ভেরি হাইলি সিগনিফিকেন্ট, কারণ সে কি করবে, আগে ক্যাশে টাকা দেবে, এরপরে পণ্যের যদি শিপমেন্ট সে না করে বা ইম্পোর্টার, তাহলে কিন্তু তার জন্য অনেক বেশি লোজার হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এরপরে আমরা আর একটা বিষয় বলে আমরা শেষ করছি, যদি আমরা টোটাল বিষয়টাকে যদি একটু সাম আপ করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে কনক্লুশনে যে প্রথমে হলো যে আমাদের ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড ক্যান এস্টাবলিশ দ্য বিজনেস টু ইনক্রিজ দ্য ট্রেড, ইমপ্রুভ দ্য রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার এন্ড গেইন দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য। এগুলো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এটা এই অ্যাডভান্টেজ কিন্তু পায়। দ্বিতীয়ত হলো ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথড অলসো ইনভলভস রিস্ক এন্ড চ্যালেঞ্জেস such as the credit risk, fraud risk, dispute resolution risk, so which needs to be managed so the clear policy, তার robust control এবং regular training এর মাধ্যমে এগুলোকে ওভারকাম করতে হবে। তারপর ওপেন অ্যাকাউন্ট মেথড ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য আদার the payment methods based on the their processing complexity, the documentation, তারপর রিকোয়ারমেন্ট, তারপর রিস্ক প্রোফাইল, কস্ট এবং ফ্লেক্সিবিলিটি দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ওপেন অ্যাকাউন্ট মেথডটা আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এদের ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। Finally, যদি by following the best practice for the implementation of the open account payment method and learning from the successful example, যদি আমরা যদি এই কয়েকটি এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পলকে যদি আমরা লেসন হিসেবে নিয়ে সেই অনুযায়ী যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সকল প্রকার কাঠামোগুলো তৈরি করতে পারি, তাহলে বিজনেসের যে আনলক গ্রোথ অপরচুনিটি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং ক্রিয়েটিভ ভ্যালু ফর দ্য ওয়াল দ্য স্টেক হোল্ডার জন্য এখানে ক্রিয়েটিভ ভ্যালু, মানে সার্বিকভাবে এই পদ্ধতিটা অনেকগুলো বেনিফিট যেটা সেটা আমরা কিন্তু গ্রহণ করতে পারি। This is all about the open account in the cross-border transaction. Thank you. সবার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথে লিঙ্ক আপ যে বিভিন্ন রকমের ভিডিও আছে, সেই ভিডিওর আপলোড গুলো আপনি যখনই দেওয়া হবে তখন আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিবডি।